আমার দৃষ্টিতে তোমার জন্য প্রেম সব রং ছিল বেলি, কিন্তু তুমি বন্যার্থ থেকে বের হতে পারলে না। তাই অনুভূতির এই খেলাঘর আজ তোমার সামনে ধ্বংস করব। আমি তোমাকে কখনো পাইনি, তাতেও এই নরকে পড়েছি। তুমি তো আমাকে পেয়ে হারালে। দোয়া করো যেন এই উপলব্ধি অনেক দেরিতে আসে আমার জীবনে, কারণ যেদিন তুমি একে আত্মস্থ করবে সেই দিন থেকে শুরু হবে তোমার প্রকৃতি নরকবাস। অজ্ঞ চিঠিগুলো মাটিতে ফেলে স্যানিটাইজার এর বোতলে হাত নেয়। মেঝেতে ফেলা কাগজ আর কাপড়ের স্তূপ পরে বোতলের সবটুকু তরল ঢেলে পড়ায়। তারপর ডিয়ারস্লাইটের জ্বলন্ত শিখা ছুঁড়ে মারে। মুহূর্তে আগুন লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। বেলি আতঙ্কিত হয়ে দেখতে থাকে এই বিনাশ। হাজার চেষ্টা করো যেন ও একটা পা এগিয়ে যেতে পারে না অর্ঘ্যর সামনে। দুজন দুদিকে দাঁড়িয়ে আছে। একজনের চোখ হেরে যাওয়ার গ্লানি আর অন্যজনের চোখে ভয়ের সাথে অপরাধবোধ। মাঝে পড়ছে বোনারের শবদেহ। আমি মুর্তজা রহমান অর্ঘ্য, আমাকে তোমার জন্য মৃত ঘোষণা করলাম। নিজেকে হারিয়ে তোমাকে চিরতরে মুক্তি দিলাম। ওয়াদা করছি আজকের পর থেকে আমি ছাড়া যা চাইবে সব তোমার হবে। পুরো দুনিয়া তোমার পায়ে এনে দেব এই অর্ঘ্য। তবু আমাকে চাইবে। অধিকার ফিরিয়ে দেব না। মনে থেকে দোয়া করছি তোমার যে প্রার্থনায় আমি থাকবো সেটা যেন আমার জীবনের শেষ দিন অবধি অপূর্ণ থাকে। তুমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে নিঃশেষ করবার উপলব্ধি নিয়ে বাঁচো। ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে দুই মেরু দুজন মানুষ আজ একে অপরের নতুন করে চিনল। আগুনে স্ফুটলিঙ্গ চাইতো যেন আজ হৃদয়ের গহন বেশি তীব্র। কে কতবার পূর্বে তা জানতে বড় প্রশ্ন হয়ে রইল, কে কাকে কতটা পোড়াবে। সকাল হয়ে গেছে। রাতভর বৃষ্টি হয়। আকাশ একদম পরিষ্কার। চারদিকে যেন সোনাঝরা মিঠা রোদ ছড়িয়ে পড়েছে। আয়েশা বেগম ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। অনেকটা সময় ধরে কুরআন তেলাওয়াত করলেন। এই মুহূর্তে মনের শান্তি এক আল্লাহ ছাড়া আর কারো কাছে যে চাইবার উপায় নেই। জায়নামাজ গুটিয়ে ঘর থেকে বের হতেই দেখেন হাসনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কে রে, এভাবে দরজার দাঁড়িয়ে আছি কেন? কিছু বলবি? আয়েশা বেগম এমন স্নেহের কণ্ঠ শুনে হাসনা নিজে আর ধরে রাখতে পারল না। বড় বোনের মতো আলগে রাখা মানুষটার হাত দুটো ধরে কান্না করে বলে, বুবু তুমি আমাকে মাফ করে দাও। আমি, আমার সন্তান, আমার কেউ তোমার স্নেহের যোগ্য না। হাসনার চোখের পানি আয়েশা বেগম মুছিয়ে দেন পরম যত্নে। গালে হাত বুলিয়ে দিয়ে বলেন, ভালোবাসার সম্পর্কে সবচাইতে বড় শক্তি কি জানিস হাসনা? এখানে না জোর চলে আর না বোঝাপড়া। তুই যা দিবি মন থেকে দিবি, কোনো বিনিময় আশা না করেই দিবি। এই পরিবার তোরা সবাই আমার কাছে কতখানি সেটা না হয় নাই বললাম। শুধু এতটুকু বলবো, বেলি আমার মেয়ের মতো না। ও আমার মেয়ে। পেটে ধরিনি ঠিক, কিন্তু মমতা কোনো ভেদাভেদ করিনি। শিশির আর ওদের ওর জন্য দোয়া ছাড়া আমার মনে আর কিছু নেই। কিন্তু বুবু, ও যে অর্ঘ্যকে জীবনভরের জন্য কষ্ট দিল, আমি এই ছেলের সামনে যাব কোন মুখ নিয়ে? ঠিক যেভাবে মা যায় তার সন্তানের কাছে সেভাবেই যাবি। অর্ঘ্য আর বেলি সম্পর্কে জটিল সুতো কবে গিট ছাড়াবে? আদৌ ওরা এক হতে পারবে কি আমি জানি না হাসনা। তবে এটা জানি, অর্ঘ্য একজন জন্য পুরো পরিবারকে দ্বিধায় ফেলবে না। আর যাই করুক না কেন, ও ছোট মাকে মাথা নিচু করতে দেবে না। বড় আম্মা জলদি আইসেন, দেইখা যান বেলি আফারে। কাজের মেয়ে ললিতার চিৎকার শুনে আয়েশা বেগম আর হাসনা যেন আত্মা উড়ে গেল। দুজনে দৌড়ে আসে অর্ঘ্যের রুমের সামনে। হতবাক হয়ে চেয়ে দেখে বেলি দরজা হেলান দিয়ে শুয়ে আছে। ওর সাদা শাড়িতে রক্তের ছোপ ছোপ দাগ। হাতে
ধরে রাখা একটা কাঠের বক্স আর চেকের পাতা। চোখ পাপড়িগুলো যেন এখনো কান্নায় ভেজা। আয়েশা বেগম প্রচণ্ড ভয় পেল। হাসনাকে কিছু বুঝতে দেয় না। ধীরে ধীরে বেলির কাছে যেয়ে ওর মাথায় হাত দিয়ে মৃদু স্বরে ডাক দেয়, বেলি, বেলি ওঠ। তুই এখানে শুয়ে আছিস কেন? অর্ঘ কিছু করেছে? বেলি চমকে যায়, লাফিয়ে ওঠে। সামনে হাসনা দাঁড়িয়ে থাকলে দেখল সে আয়েশা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। ভয়ে আয়েশা বেগমের কলিজা যেন পানি নেই। হাসনা আতঙ্কে তার বুবুর শাড়ির আঁচল খামছে ধরে। কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? অর্ঘ কিছু বলেছে? তোর শাড়িতে কার রক্ত? কান্নার তোরে বেলি কথা বলতে পারে না। আরও জোরে বড় মাকে জড়িয়ে ধরে। তোর আল্লাহর দোহাই লাগে, বেলি আমাকে বল কি হয়েছে? চুপ করে থাকিস না বড় মা। ঘরে অর্ঘ ভাই, আগুন, রক্ত। বেলি আর কথা বলতে পারে না। আয়েশা বেগম বুকে লুকিয়ে পড়ে। হাসনা এবার দৌড়ে যেয়ে অর্ঘর দরজা বাড়ি দিতে থাকে। অর্ঘ, আব্বা দরজা খোল। তোর ছোট মাকে এই শাস্তি দিস না। দরজা খোল বাপ আমার। আমি তোর কাছে ভিক্ষা চাইছি। কান্নার চিৎকার এর আওয়াজ শুনে বাসার সব পুরুষ সদস্য দৌড়ে আসে। শিশির অজ্ঞান বেলি করে দেখে আর কিছু না ভেবে দরজার কড়া নাড়তে থাকে। মোহাইনের আর আসিফ সাহেব ওর এসে ধাক্কা দিতে থাকে। শিশিরে দেওয়া লাথি আঘাতে শেষ পর্যন্ত দরজার কপাট ভাঙে। কিন্তু সবার চোখের সামনে যে ভয়ানক দৃশ্য আসে তা চাইতে বোধ হয় নরক দর্শন ভালো ছিল। রহমান মঞ্জিল জুড়ে শুধু একটা চিৎকার ভেসে আসে, অর্ঘ। রহমান মঞ্জিলে বৈঠক ঘরে যেন শোকের বিস্ফোরণ ঘটেছে। রহমান সাহেবের দুই মেয়ে জুলেখা আর জ্যোৎস্না বেগম বিলাপ করে কান্না করছে। এত বড় অনর্থ যে এভাবে ঘটে যাবে তা কে জানত? নিজেদের পরিবারের এই কেলেঙ্কারির কথা যদি শ্বশুরবাড়ির লোকজন কানে যায় তাহলে যে মুখ দেখানো জো থাকবে না। জুলেখা বেগম কিছুটা নরম গোছের মানুষ, সহজে মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু জ্যোৎস্না বেগম মুখের ওপর কথা বলতে ছাড়ে না। আর বিশেষ করে যদি সেটা হয় হাসনার বিরুদ্ধে, তাহলে ওনার গলার জোর একটু বেশিই থাকে। এবার তো মোক্ষম সুযোগ পাওয়া গেছে। আসিফ সাহেবের দিকে তাকিয়ে তাই বলে ফেললেন, মেজো ভাই, এই সব কিছু তোমার মেয়ের জন্য হয়েছে। তুমি নিজে আব্বা আম্মাকে কষ্ট দিয়েছ, আজ দেখো তোমার মেয়ে তাই করেছে। আসিফ সাহেবের মাথা নিচু করে বসে আছে। মানুষটাকে দেখে মনে হচ্ছে সে আর তার নিজের মাঝে নেই। বাইরে থেকে একজন শান্ত এই রূপ দেখে কেউ খুনাখরে ভাবতে পারবে না যে ভিতরে কোন ভাঙন চলছে। বুকের মাঝে প্রচণ্ড চাপ অনুভব করছে। এমন মনে হচ্ছে চারিদিকে একটু বাতাস নেই। চাপ ধরে থাকা ব্যথা তীব্রতা বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে যেন শিরায় উপশিরায় বিষাক্ত কিছু ছুটে চলছে। এই বোনকে ছোটবেলায় সবচেয়ে বেশি আদর করেছেন তিনি, অথচ সে আজকে তাকে তার ভুলের গণনা করাচ্ছে। পিতা হিসাবে সে কতটা অযোগ্যতা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। আর দোষ দেবে কাকে, যেখানে নিজের সন্তানই তার সব কিছু শেষ করে দিয়েছে। এই বংশের প্রদীপ আজ নিবি নেবু শুধু তার মেয়ের ভুলে। এই লজ্জা কোথায় লুকাবে? কিভাবে এই যন্ত্রণা উপশম হবে? জুলেখা বেগমের শাড়ির আঁচল চোখ মুছে জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলো, আর ছোট চুপ থাক, এখন এসব না বললে কি নয়? আসিফকে দোষ দিলে কি সব ঠিক হয়ে যাবে? অগ্রের কথা একবার ভাব, ছেলেটা আজ কি অবস্থা আছে। দোয়া কর যেন ওর সাথে সব ঠিক হয়। আবার ঠিক তো আর কিছুই হবে না। আমাদের তো সব শেষ হয়ে গেছে, মান সম্মান সব কিছু নষ্ট করে দিয়েছে ওই মেয়ে। বলে না, সাপের পেটে সাপই হয়। ওর মা যা করেছে মেয়েও সেটাই করলো। সাবিনা আপা, আপনি কিছু বলছেন না কেন? বড় ভাবি যে ক্ষতি হয়েছে সেটা কি আর পূরণ হবে? আমাদের অগ্রবাবার কি হাল হয়েছে দেখলেন তো? সাবিনা আক্তার অর্ঘের সেজো খালা। এই মুহূর্তে নিজের বোনের সংসারে এই অবস্থান দেখে তার খারাপ লাগলো। জ্যোৎস্নার বলা কথাটি তিনি অগ্রাহ্য করতে পারলেন না। রহমান সাহেবের বংশের ভিত্তি অনেক শক্তিশালী হলেও আজ যেন সব শেকড়
উড়ে পড়ছে। সন্তানের মতো ভাগ্নে এই পরিণতি আসলেই মেনে নেওয়া যায় না। তাই চাইলেও নিজেকে আটকাতে পারলেন না কথাগুলো বলতে। আসিফ ভাই কাজটা ঠিক করল না। আপনি আর হাসনাত ভাবি কেন বেলির মত নিলেন না এই বিয়ের আগে? আপনাদের করা ভুলের খেসারত আজকে অগ্র দিচ্ছে। ও তো আপনাদের নিজের বাবার মতো সম্মান করত। ছোট মা বলতে পাগল ছিল। তাহলে আপনারা কেন বেলিকে আটকালেন না? আপনাদের একটা ভুলের জন্য আজ এই ছেলে কি হাল হয়েছে দেখছেন তো। এখন কি দিয়ে শোধরাবেন এই ভুল যার মাসুল অগ্র দিচ্ছে? বিয়ে তো আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই। তাই তোমরা সবাই যার যার বাসায় চলে যাও। কে কাকে প্রশ্ন করবে আর সে সেটাই জবাব দেবে। তার সিদ্ধান্ত নেওয়ার লোক এখানে রহমান মঞ্জিলে আছে। এই নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। আয়শা বেগম যে কখন এসে দাঁড়িয়েছে তা কেউ খেয়ালই করেনি। কিন্তু এই মুহূর্তে তাকে গাম্ভীর্যের সাথে কথাগুলো বলতে দেখে বোঝার উপায় নেই যে তার মাঝে আসলে কি চলছে। থমথমে অভিব্যক্তির পেছনে যেন লুকিয়ে আছে মাতৃসত্তার সব ব্যাকুলতা। নিজের বোনা ননদের দিকে তাকিয়ে বললেন, বিপদের সময় পরিবারের মাথার উপর ঢাল হয়ে দাঁড়ায়, ছায়া দেয়, সাহস যোগায়। যদি তোমরা সে ঢাল হতে না পারো তাহলে অন্তত আমাদের কষ্টের তামাশা বানিও না। জ্যোৎস্না বেগম মুখ ঝাপটা দিয়ে বড় ভাবির সামনে এসে দাঁড়ায়। আওয়াজ উঁচু করে বলে, তুমি এভাবে বলতে পারো না ভাবি। এই বাসায় আমাদেরও হক আছে। আর পরের মেয়ের জন্য নিজের ছেলের কষ্টটা তুমি অগ্রাহ্য করতে পারো, কিন্তু আমরা সেটা পারবো না। আজ আমাদের বাপ দাদার মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে এই মেয়ে, আর সেটা বিচার না করে তুমি আমাদের কথা শোনাচ্ছ। আয়েশা বেগম একটু বিচলিত হয়নি ননদের কথা শুনে। এসব যে হবে তা যেন তিনি আগেই জানতেন। জীবনের সবচেয়ে বড় অংশ এই পরিবারের পেছন কাটিয়েছে। বেশ ভালো করেই জানা আছে কার মনে কি লুকানো। তাই শান্ত অথচ ধীর স্বরে জবাব দিল, তোমাদের হক নিয়ে আমার কিছু বলার নেই। জানা মতে কেউ সেটা অস্বীকারও করেনি কখনো। তবে যদি আমার ছেলের ব্যাপার নিয়ে কথা বলতে চাও তাহলে কিছু কথা যে শুনতে হবে। তোমার ভাসুরের মেয়ের সাথে তো শিশিরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলে। এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল হওয়ার পরে যখন জানতে পারলে সেই মেয়ে আর এক ছেলের সাথে সম্পর্ক আছে, তখন কেন শ্বশুরবাড়ির লোকেদের কথা শোনালে না? নিজের ভাতিজার জন্য তখন খারাপ লাগেনি নাকি হাসনা আর আসিফের নামে সেখানে ছিল না বলে তোমার খারাপ লাগার বোধ আসেনি? জ্যোৎস্না বেগম মুখ কালো করে মাথা নিচু করে ফেললেন। বড় ভাবি যে এভাবে মুখের ওপর কথা বলবেন এটা সে বুঝতে পারেনি। সাবিনা আক্তার ওনার হয়ে বোনকে বোঝাতে আসেন। তুই এভাবে কথা বলছিস কেন আপা? জ্যোৎস্না আপা তো খারাপ কিছু বলেনি। আজ অর্কের যে অবস্থা, তুই কি তার পেছনে বেলির ভূমিকা অস্বীকার করতে পারিস? ওই মেয়ে যে কিনা নিজের বাপ মায়ের কষ্ট বোঝেনি, সে তোর ছেলের কষ্ট কি করে বুঝবে আপা? আয়েশা বেগম কিছুটা সময় চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করলেন। তারপর বোনের দিকে তাকিয়ে বললেন, আব্বার অমতে তো তুইও বিয়ে করেছিলিস সাবিনা, মনে নেই? এত সহজে তো ভোলার কথা না। একটু নিজের অতীতের দিকে তাকিয়ে দিয়ে দেখ তো কীভাবে তুই রাশেদকে বিয়ে করে জেদে ঘুমের ওষুধ খেয়েছিলি, আর সেজন্য আব্বাকে সবার সামনে হেনস্থা হতে হয়েছিল। তখন আব্বা আম্মা সম্মানের কথা মাথায় আসেনি তোর? বোনের সংসারের কথা উঠতে পারে এ কথা মনে হয়নি? একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আয়েশা বেগম বুকের ভিতর থেকে ওঠা আসা কান্না চেপে বলেন, বেলি যা করেছে সেটা কতখানি ভুল ছিল, আর এর পরিণতি কি হবে তা সময় বলে দেবে। এর নীতি নির্ধারণের দায়িত্ব আমি কাউকে দেইনি, আমার নিজেকেও না। যদি প্রশ্ন করতে হয় তাহলে সেটা অর্ঘ্যকে করবে। জবাব সে চাইতে পারবে যে আজ নিচি হাসপাতালে বিছানায় পড়ে আছে। তোমার আমার ছেলের জন্য যদি দোয়া করতে না পারো তাহলে দয়া করে আমাদের আর পেরেশানি করো না। শাশুড়ির পাশে এসে দাঁড়ায় মোহরা। মানুষটা কষ্ট যেন আর দেখা যাচ্ছে না।
আয়েশা বেগম চোখে পানি মুছে মোহনাকে বললেন, সবাইকে নাস্তা দাও। মেহমানের যাওয়ার সময় বিয়ের খাবার আর মিষ্টি দিয়ে দিও। কেউ যেন বলতে না পারে আমরা কিছুতেই কমতি রেখেছি। আসিফ সাহেব মাথা নিচু করেই বললেন, ভাবি তুমি আর কত ধৈর্যের পরিচয় দেবে? কত আলগে রাখবে আমাদের দায়িত্বের বেড়াজালের নিজেকে? আর কত কাটাবে? এবার তো অন্তত রহমান মঞ্জিলে বড় বইয়ের খোলস ফেলে অর্ঘ্যমাকে সামনে আসতে দাও। দেখো তোমার ছেলে কি হাল করেছে আমার সন্তান। স্নেহের চেয়ে বড় স্বার্থ আর কিছু নেই আসিফ। এটা যেই দিন বুঝবে সেই দিন অর্ঘ্য আর বেলির মধ্যে একজনকে বেছে নিতে বলবে না। বড়মা কি হয়েছে? বাসায় এই অবস্থা কেন? তুমি কাঁদছো কেন? সবার দৃষ্টি যার দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শিউলি, স্বামী ওয়ালিকার মাহাত, হাসনা আর আসিফের ছেলে মাহাত ও ক্যারেটে পড়ে। পরীক্ষার জন্য ছুটি পায়নি আগে, তাই আজকে এসেছে। ওয়ালি যে নিয়ে এসেছে ওকে। মাহাত এসে আয়েশা বেগমের সামনে দাঁড়ায়। ও কিছু বুঝতে পারছে না। আসার সময় ওয়ালিক ভাইয়ের চুপ থাকতে দেখে মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। এখন বাবাকে সোফায় এভাবে বসে থাকতে দেখে বড়মার চোখের পানি দেখেও নিশ্চিত অনেক বড় কিছু ঘটেছে। বড়মা কি হয়েছে তোমার? অর্ঘ্য ভাই আর বেলুপু কই? ওদের না আজকে বিয়ে? মা কোথায়? আয়েশা বেগম চোখের পানি মুছে মাহাদের মাথা হাত বুলিয়ে দেন। নবম শ্রেণীতে পড়ল, লম্বা যেন ওনাদের ছাড়িয়ে গেছে মাহাত। কত খুশি ছিল এই বিয়ে নিয়ে। কিভাবে ওকে বলবেই অনর্থক হয়ে গেছে। এত দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে নে আগে, তারপর কথা হবে। ওয়ালিক বাবা, মাহাতকে নিয়ে ভিতরে যাও। দেখো শিউলি কি করছে। আমি কোথাও যাব না, তুমি আগে বলো কি হয়েছে। বেলাপু কই? অর্ঘ্য ভাইকে দেখছি না কেন? কোনো জবাব না পেয়ে আসিফ সাহেবের কাছে যেয়ে বলে, বাবা মা কোথায়? তুমি এভাবে বসে আছো কেন? ওয়াকিল এসে মাহাদের কাঁধে হাত রাখে মৃদুস্বরে বলে, অর্ঘ্য আর বেলি বিয়ে কালকে হয়ে গেছে। অর্ঘ্য এখন হাসপাতালে। তোমরা কি লুকিয়েছ আমার কাছ থেকে? আমার দাদু ভাইয়ের কি হয়েছে? অর্ঘ্য হাসপাতালে কেন? সবাই চমকে যায় আব্দুর রহমানকে দেখে। বিপি হাই থাকায় মোহাইমেন সাহেব ওনাকে ঘুমে মেডিসিন দিয়ে রেখেছিলেন। তাকে কিছুই জানানো হয়নি। আমার দাদুভাই হাসপাতালে কেন? বেলি ওর সাথে কি করছে? আসিফ ডাকো তোমার মেয়েকে, এক্ষণ ডাকো বলছি। বেলি তুই এখনও আমার সামনে আয়। আমার দাদুভাইকে তুই কি করেছিস? আসিফ সাহেব দৌড়ে এসে বাবার হাত ধরতে যায়, কিন্তু আব্দুর রহমান হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে বললেন, ধরবে না তুমি আমাকে? তোমার কেউ আসবে না আমার কাছে। আমারে অর্ঘ্যের কাছে নিয়ে চলো, আমি আমার দাদুভাইয়ের কাছে যাব। বুড়ো মানুষটার গলা যেন কান্না ধরে আসে। এমন সময় চিন্তার পাহাড় নিয়ে যেন শিশির আসে। মোহাইমের সাহেবের সাথেও হাসপাতালে ছিল। ছেলে গম্ভীর মুখের দিকে তাকিয়ে আয়েশা বেগম গলা শুকিয়ে আসে। দুপুর গড়িয়ে বিকেল হয় এসেছে। বেলি বিছানায় শুয়ে আছে। সকালে জ্ঞান হারিয়ে ফেলার পর ওকে ঘুমের মেডিসিন দেওয়া হয়। বিপি লো থাকায় স্যালাইন চলছে। ও তো জানে না এর মাঝে কী ঝড় বয়ে গেছে পুরো পরিবারের উপর দিয়ে। শিউলি বোনের মাথার কাছে বসে দোয়া পড়ছে। চোখের পানি যেন আর ফুরোতে চায় না। বেলি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আবছা থেকে যেন সব কিছু ওর চোখের সামনে পরিষ্কার হয়ে আসে। বোনকে পাশে রেখে কান্না করতে দেখে ওর সব মনে পড়ে যায়। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে। আপা তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা মা ঠিক আছে? দাদা জানে কিছু হয়েছে? শিউলি বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সবার কথা জিজ্ঞেস করলি, আর যে মানুষটা তোর জন্য হাসপাতালে পড়ে আছে
তার কথা একবারও জানতে চাইলি না? এত পাষাণ তুই কবে থেকে হলি রে বেলি? বেলি যেন ঘোর থেকে জেগে উঠে শিউলির কথা শুনে। মেডিসিনের হাই ডোজে অন্য ওর মাথা কাজ করছিল না। এখন ধীরে ধীরে সব মনে পড়ছে। চোখের সামনে ভেসে আসছে সেই ভয়াল দৃশ্য, অগ্রর কান্না ও রক্তাক্ত চেহারা। আগুনের লেলিহান শিকার ধ্বংস কাকে বলে অগ্র করে দেখেছে বেলিকে। সব কিছু মনে পড়ছে। বেলি ভয়ে শিউলিকে শক্ত করে আঁকড়ে ধরে কম্পিত স্বরে প্রশ্ন করে, আপাই উনি ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো? শিউলি টের পায় কীভাবে পাখির মতো বেলির শরীরটা কাঁপছে। কে জানতো আদরে এই বোনটাকে একদিন এভাবে দেখতে হবে। হাসপাতালে আছে, বিপি অনেক হাই, ইসিজি রিপোর্ট খারাপ এসেছে, সাথে প্রচণ্ড জ্বর। অর্ঘ ভালো নেই রে বেলি, ও একদম ভালো নেই। বেলি মুখ তুলে বোনের দিকে তাকায়। শিউলি কান্না ভেজা কথাগুলো যেন ওর কলিজা ছুরির মতো আঘাত করছে। কানে ভেসে আসছে অর্ঘের তখনকার বলা কথাগুলো। আমার সমাপ্তির সূচনা হিসেবে আল্লাহ তোমাকে কবুল করুক। তুমি বেঁচে থেকে দেখো আমার ক্ষয়ে যাওয়া। বেলি মনে হচ্ছে কে ওর রুহু ধরে টান দিয়েছে। ও তো এমন কিছু চায়নি, কখনোই চায়নি। ও রাগের মাথায় বলা একটা কথা কি আল্লাহ কবুল করে নেবে? এভাবে ও সারা জীবনের জন্য দোষী হয়ে থাকবে? অগ্রের যদি কিছু হয়ে যায় বেলি কী করবে? কিভাবে নিজেকে মাপ করবে? এ কোন পাপের ভাগিদার হয়ে গেল বেলি? শিউলি হাত দুটো ধরে বেলি কান্নায় ভেঙে পড়ে। আকুল হয়ে বলে, আপা বিশ্বাস কর, আমি এমন কিছু চাইনি। আমি মন থেকে ওই কথা বলিনি। রাগের মাথায় না জানি কিভাবে আমার মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহ এ কথা সত্যি করে দিল। আমি কি করব? আপা ওনার যদি কিছু হয়ে যায় আমি কিভাবে অপরাধের বোঝা নিয়ে থাকব? বেলি কি বলছিস এসব? কোন কথা বলছিস তুই অজ্ঞকে? কি করছিস তুই? আমার দোষ আপা, সব আমার দোষ। এই সব কিছু আমার জন্যই তো হয়েছে। আমি তো তাকে বলেছিলাম মরে যেতে। ও বদদোয়া তো আমি দিয়েছিলাম রে আপা। শিউলি নিজের হাত থেকে বেলির হাত দুটো ছাড়িয়ে নেয়। এখন ওর সত্যি রাগ হচ্ছে। এই মেয়ে নির্বুদ্ধিতার জন্য পুরো পরিবার আজ এই দিন অজ্ঞকে বেলি এমন কিছু বলতে পেরেছে ভাবতেই কলিজা কেঁপে ওঠে ওর। বেলি তোকে কিছু বলার ভাষা নেই আমার। ভাগ্যের দোষে তো অনেকই কষ্ট পায়, কিন্তু তুই ওদের মতো হতভাগ্য না। তুই অনেক যত্ন করে নিজের ভাগ্য নিজের হাতে পুড়িয়েছিস। আফসোস তোর ভাগ্যের সাথে ওই ছেলেটার নাম জুড়ে দিয়েছে যার কোনো দোষ ছিল না। অথচ দেখ কিভাবে ও তোর দোষে সাজা পাচ্ছে। ওয়াকিল এসে ডাক দেওয়া শিউলি ঘর থেকে বের হয়ে যায়। বেলি রাগ ক্ষোভ ভয় সব কিছু কেন্দ্রবিন্দুতে নিজেকে পাচ্ছে। নিজেকে ও শেষ করে ফেলতে ইচ্ছে হচ্ছে। একটা মানুষ কিভাবে সবার কষ্টের কারণ হতে পারে? কিভাবে আর একজনের জীবনকে এভাবে ধ্বংস করে দিতে পারে? এমন তো ছিল না ও। তাহলে কিভাবে এই অনর্থক হয়ে গেল ওর হাতে? সাদা শাড়িতে এখন অর্ঘের রক্তের দাগ। এই দাগ তো তা মিটে যাবে, কিন্তু এই অপরাধের কেলানি থেকে ও কিভাবে রেহাই পাবে? বড় আব্বু বড় মা ওদের সামনে কোন মুখ নিয়ে যাবে? কি মেয়ে এখন নিজের কথা ভাবছ? এত স্বার্থপর করে থেকে হলো বলো তো? আমার বেলি তো ফুলের মতো কোমল ছিল, তাকে কোথায় লুকিয়ে এত কাটা কিভাবে জমা করলে নিজের মাঝে? অগ্র হাসি মুখে প্রশ্ন করে। ওর কপালে তখনও রক্ত, চোখ থেকে বেয়ে পড়া পানির চিহ্ন, অথচ চেহারায় সে চিরচেনা হাসি। বেলি মনে হয় ওই হাসিতে ওর সব অভিযোগ বয়ান রয়েছে। বিশ্বাস করো, আমি তোমার খারাপ কিছু হোক কখনো চাইনি। চাওয়া তো দূর, আমি ভাবিনি এমন কিছু। ওই সময় তো
আমার মাথা ঠিক ছিল না, তাই বলে তুমি এভাবে আমাকে শাস্তি দেবে? এই তোমার ভালোবাসা? বেলি চোখ থেকে শুধু কান্না না, যেন অনুশোচনার মতি ঝরে পড়ছে। কি অদ্ভুত না বেলি, সবটুকু দিয়ে তোমাকে চাওয়ার পরও আমি সব হারালাম। তোমার তো খুশি হওয়ার কথা। যাকে ঘৃণা করেছ তাকে দুনিয়াতে দোজখ দেখালে, এখন কান্না করছো কেন বোকা মেয়ে? প্লিজ এভাবে বলো না, আমি নিতে পারছি না এসব। আল্লাহর কসম, আমি তোমার ক্ষতি কখনো চাইনি। এটা অন্তত বিশ্বাস করো। বেলি অর্ঘের কপালে কাটা জায়গাটা হাত দিয়ে ছুঁতে যায়, কিন্তু ওর স্পর্শের আগেই যেন অর্ঘ হারিয়ে যায় শূন্যতায়। বেলি চারপাশে শুধু অচেনা দুঃখের দল দীর্ঘশ্বাস ফেলে। হাসপাতালে ক্যাবিনে ধীরে ধীরে চোখ মেলে অর্ঘ। পাশে তাকিয়ে দেখে হাসনা জায়নামাজ নিয়ে বসে আছে, কান্না করছে আর দোয়া পড়ছে। কোনো দিকে আর খেয়াল নেই। মানুষটা যেন প্রতিটা নিঃশ্বাস আর প্রার্থনা কারো জীবনে ভিক্ষা করছে। অর্ঘ মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে আস্তে করে ডাক দেয়, ছোট মা। হাসনা আওয়াজ শুনে দৌড়ে ছুটে আসে অর্ঘের কাছে। এই ডাকটা আরেকবার শোনার জন্য না জানে কত ফরিয়াদ সে করেছে, আল্লাহর কাছে কত করে প্রার্থনা করছে। শুকুর আলহামদুলিল্লাহ বলে অর্ঘের কপালে চুমু খেয়ে বললে, আব্বা তুই ঠিক আছিস? আরেকবার ডাক ছোট মা বলে, আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছে আমার কাছে। তোর কিছু হলে আমিও মরে যেতাম। হাসনাকে এভাবে কান্না করতে দেখে অর্ঘ বুঝতে পারে কি পরিমাণ মানসিক চাপ গেছে তার উপর দিয়ে। মাথাটা এগিয়ে নিয়ে আর একটু কাছে ঘেঁষে আদুরি স্বরে বলে, আমি ঠিক আছি, দেখো তোমার সামনেই আছি, কিছু হয়নি তো আমার, কেন টেনশন করছো? বেলি অর্ঘের মাথার ব্যান্ডেজ হাত বুলিয়ে দেয়। ওর পুড়ে যাওয়া হাতটা দেখে চোখে পানি ধরে রাখতে পারে না। এরকম বুঝি কেউ করে? কি হাল করেছিস নিজে জানিস? তোকে ওইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে কি অবস্থা হয়েছে সবার। কত করে ডাকছি, কিন্তু তুই একবারও চোখ খুলে তাকিয়ে দেখলি না। ছোটো মাকে এভাবে শাস্তি দিলি। বেলি ভুলে কাছে আমাদের ভালোবাসা কম পড়ে গেল? বেলির নাম শুনে অর্ঘের চেহারা থমথমে হয়ে যায়, তবে কয়েক মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি যে কান্না করে করে এই হাল করেছ, এখন তোমার নায়ক এসে দেখলে কি করবে? ছোট বাবা তো লাঠি দিয়ে মারবে আমাকে, তার হাসনা ফুলকে এভাবে কাঁদাবার জন্য। অর্ঘকে হাসতে দেখে হাসনা যেন থমকে যায়। অবাক হয়ে দেখে হাসি আড়ালে কষ্ট লুকানো কি দুরন্ত চেষ্টা ওর। এভাবে হেসে কাকে বুঝ দিচ্ছিস বাপ? তোর ছোট মা কি জানে না কান্না চাইতেও বেশি যন্ত্রণা লুকিয়ে আছে এই হাসিতে? অর্ঘ হাসনার হাতটা নিজের বুকের ওপর ধরে রাখে অনেকটা সময় ধরে। ওর জ্বরের উপাত্ত যেন হাসনার হাতে ঝলসানো কয়লার মতো মনে হচ্ছিল। গলা চেপে আসে কান্নাতে বহু কষ্টে আটকে অর্ঘ বলল, তুমি জানতে বেলি আমাকে ঘৃণা করে? তাহলে কেন আটকালে না এই বিয়ে? সারা জীবন ধরে যাকে ভালোবাসলাম তার জীবন নষ্ট কারণ কেন হতে দিলে আমাকে? কেন আগে সব বললে না আমাকে? আর কিছু না পারলাম এই অপমান তো ওকে ফেস করতে দিতাম না। আল্লাহ সাক্ষী, আমি কিছু জানতাম না। বেলি আমাকে কিচ্ছু বলেনি, না তোর জন্য ওর ঘৃণার কথা, আর না ফিরোজের জন্য ভালোবাসার কথা। হায় ভালোবাসা, ভুল সময় ভুল মানুষের জন্য কেন আসে এই ভালোবাসা? ওর বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস যেন
কত নীরব প্রশ্নের অপেক্ষা হয়ে ধরা দেয় হাসনার কাছে। অর্ঘ্য চোখ বন্ধ করে নেয়, নয়নদ্বারে উছড়ে পড়া কষ্ট সামলানোর প্রবল চেষ্টা সাক্ষী হিসাবে কাউকে এই মুহূর্তে দেখতে চাচ্ছে না। প্রণয়ের এই ব্যর্থতা শুধু ওর নিজের হয়ে থাক। বেলির ঘৃণা অগ্নিশিখা ও একাই পুরুক, না জানুক আর কেউ ওর দহনক্রিয়ার তীব্রতা। রাতে নিস্তব্ধতার চেয়ে বেশি নীরবতা ছেয়ে আছে বাড়ির প্রত্যেকটি কামরায়। প্রত্যেকে যার যার মতো করে অতীতের করা ভুলের মাসুল গুনছে। বেলি নিজের ঘর থেকে বের হয়ে ধীরে ধীরে অর্ঘ্যের ঘরের দিকে যায়। ভয় নাকি দুর্বলতা কে জানে, কিন্তু ওর বুকের কাঁপন যেন সামনে এগুতে থাকা প্রতিটি কদমের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। ঘরের দরজা খুলতেই চোখে পড়ে ধ্বংসের রেখে যাওয়া চিহ্ন, মেঝেতে পড়ে থাকা ছাইয়ের স্তূপ আর রক্তের দাগ, ভাঙা কাচের টুকরো, ডায়রিয়ার চিঠির আধপোড়া অংশ। সব কিছু ঝাঁপে যেটা বেলি চোখে পড়ল তা হলো কাগজে থাকা হাতের লেখাগুলো। অর্ধবোড়া কয়েকটা কাগজ হাতে তুলে নেয় বেলি। বিস্ময় হতবাক হয়ে চেয়ে থাকে। এই লেখা তো ওর অনেক পরিচিত। এতগুলো বছর ধরে একটা হাতের লেখা কত অজস্রবার দেখেছে সে। বেনামি চিঠি, প্রেরকের জন্য কত কৌতূহল জমা করে রেখেছিল। ফিরোজ যখন ওকে জানায় চিঠিগুলো প্রেরকদাতা সে নিজে, তখন বেলি ক্ষণিকের ভালোবাসার রূপ নিতে আর দেরি করেনি। কিন্তু অর্ঘ্যের ঘরে এই হাতের লেখা চিঠি আসলো কিভাবে? তার মানে সে চিঠিগুলো ফিরোজের না, বরং অর্ঘ্যের লেখা ছিল। তুমি এখানে কি করছো? বেলি চমকে উঠে পিছনে ফিরে তাকায়। চোখের সামনে মূর্তিমান ব্যক্তির কণ্ঠস্বর নিরুত্তর থাকলেও তার উপস্থিত যেন বেলির সমস্ত অস্তিত্বকে নাড়িয়ে দিল।